আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, পুরো আমেরিকা জুড়ে, ইউরোপ জুড়ে অ্যাপ স্টেইন যৌন কেলেঙ্কারি নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে। আমেরিকার অনেকের মধ্যে রীতিমতো কাঁপন শুরু হয়েছে। ব্রিটেনের রাজনীতি তছনছ হয়েছে এবং ইতিমধ্যে একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এবং এই অ্যাপ স্টেইন কেলেঙ্কারিতে ইতিমধ্যে বাংলাদেশে আব্দুল আল মিন্টু সাহেবের নাম এসেছে। আর পরবর্তীতে আর কার কার নাম আসবে, এই ভয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, ক্ষমতার অঙ্গনে রীতিমতো থরথর করে কাঁপুনি শুরু হয়েছে, বিশেষ করে যাদের সঙ্গে আমেরিকার খুব দহরম মহরম সম্পর্ক রয়েছে। আমেরিকার রাজনীতি, আমেরিকার অর্থনীতি, আমেরিকার সোশ্যাল যে কালচার এবং একই সঙ্গে আমেরিকান ডিপ্লোম্যাসি। বাংলাদেশে যারা ইতিপূর্বে আমেরিকাতে গিয়েছেন, বিভিন্ন ক্যাবারে গিয়েছেন, ডিস্কোতে গিয়েছেন, মদ খেয়েছেন, নেচেছেন, গেয়েছেন, বিভিন্ন রমণীর সঙ্গে রমণ করেছেন এবং সেই ক্ষমতা বাংলাদেশে দেখিয়ে বাংলাদেশের প্রশাসকদেরকে, রাষ্ট্র ক্ষমতার লোকদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এই অ্যাপ স্টেইন যৌন কেলেঙ্কারিতে তাদের সকলের মধ্যে কম্পন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করব, তার আগে একটু ভারত থেকে ঘুরে আসি। ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাকেও এই অ্যাপ স্টেইন কেলেঙ্কারিতে জড়ানো হয়েছে। এখন নরেন্দ্র মোদীর যে ইমেজ, তিনি একজন সেন্ট, দেবতা, তিনি হিন্দুত্ববাদের প্রতিভূ, সৎ এবং সাধু সন্ন্যাসীদের যাকে বলা হয় বা যোগলীলার তিনি একজন মহাপুরুষ। তিনি যোগব্যায়াম করেন, সন্ন্যাস ধর্ম পালন করেন, বিয়ে শাদী করেননি, যৌনতা তার ধারের কাছে নেই, ভোগ বিলাস কামনা বাসনা থেকে তিনি ঊর্ধ্বে। তার ছেলে নাই, মেয়ে নেই, বউ নেই, কোনো কিছু নেই। তো এই মানুষটির সম্পর্কে যখন যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়, তাও আবার তোলপাড় করা, দুনিয়া তোলপাড় করা অ্যাপ স্টেইন কেলেঙ্কারির সঙ্গে যদি তার অন্তর্ভুক্তি ঘটে, সেক্ষেত্রে ভারতের রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতি, নরেন্দ্র মোদীর যে ইমেজ এবং বিজেপির যে লক্ষ্য, সেই লক্ষ্য কতটা ভ্রষ্ট হতে পারে এবং কতটা বিপদে পড়তে পারে, তা নিয়ে পুরো ভারতে তোলপাড় চলছে। তো এই বিষয়ে বিস্তারিত বলার আগে অ্যাপ স্টেইন কী এবং এই কেলেঙ্কারিটা কী, সেটি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে জর্জ সরোজের নাম ইদানিং হচ্ছে। তিনি একজন ব্যবসায়ী, বিনিয়োগকারী। তিনি বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি রয়েছে, সেই ডিপ স্টেট পলিসিতে তিনি অর্থ বিনিয়োগ করেন। তারপর অনেক দেশের সরকার ফেলে দেন এবং এই সরকার ফেলে দেওয়ার জন্যে তিনি আমেরিকার যে রাষ্ট্রীয় পলিসি, ডিপ স্টেট পলিসি, এটির সাহায্যকারী হিসেবে অর্থ বিনিয়োগ করেন। আর আমেরিকান গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে যখন তৃতীয় বিশ্বের কোনো দেশে সরকার পরিবর্তন তিনি ঘটাতে পারেন, জর্জ সরোজ, সেই জর্জ সরোজ যখন ঘটাতে পারেন, তখন তিনি আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে ব্যবসায়িক ডিলগুলো হয় ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা থেকে একটা বড় কমিশন তিনি পান এবং এইভাবে তার বিত্ত এবং বিলাসের একটা বিরাট যাকে বলা হয় বলয় গড়ে উঠেছে। এবং বাংলাদেশের এই যে ডিপ স্টেট পলিসি, বর্তমান সরকারের সঙ্গে জর্জ সরোজের, ছোটন গ্যাংয়ের কী সম্পর্ক, এটা নিয়ে নানা রকম গল্প কাহিনী চালু আছে। এই বিষয়ে না বলে আমি যেটা বলতে চাই যে জর্জ সরোজকে আপনি যতটা ক্ষমতাধর মনে করেন, তার চেয়ে হাজার গুণ ক্ষমতাধর ব্যক্তি হলেন অ্যাপ স্টেইন, যিনি মারা গেছেন। এর কারণ হলো যে তিনি তার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমেরিকার ভেতরে বাইরে সব জায়গাতে তিনি প্রয়োগ করেছেন এবং তার সেই ক্ষমতা কেবলমাত্র তৃতীয় বিশ্বের সরকার পরিবর্তন নয়, উন্নত বিশ্বের সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা এবং মন্ত্রিপরিষদ গঠন থেকে শুরু করে বড় বড় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে ব্যবসায়িক ডিল, এই কাজগুলো তিনি করেছেন। তার অনেক অর্থ, তার অনেক ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ছিল। তো এই মানুষটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন, বিল গেটস থেকে শুরু করে পৃথিবীর যত শক্তিশালী লোক রয়েছেন সারা দুনিয়ার একটা চ্যানেলের মাধ্যমে তারা ঘুরত। কেউ হয়তো সরাসরি অ্যাপ স্টেইনের সাথে সম্পর্ক নাই, কিন্তু অ্যাপ স্টেইনের লেজ, অ্যাপ স্টেইনের বিচ্ছু, অ্যাপ স্টেইনের পশম ইত্যাদি অনেকের সঙ্গে বিভিন্ন তৃতীয় বিশ্বের অনেক দেশের টেলিফোন যোগাযোগ হতো, ইমেল যোগাযোগ হতো এবং তাদের মাধ্যমে তারা এই মিস্টার অ্যাপ স্টেইন, সেই অ্যাপ স্টেইনের অনুগ্রহ লাভ করার চেষ্টা করতেন।
ফলে কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যখন অ্যাপস্টেনের বিচার শুরু করলো 2008 সনে, সেই থেকে একেবারে 2025 সন পর্যন্ত এই বিচার কর্মকাণ্ডের যে নথি, সেই নথি এত বড় হয়ে গেছে যে পৃষ্ঠা অনুযায়ী যদি গণনা করা হয় 35 লাখ, 35 লাখ, 3.5 মিলিয়ন পেজ পৃষ্ঠা হয়েছে। তো মহাভারতের পৃষ্ঠার সংখ্যা হলো, অক্ষর হলো 50 লাখ। তাহলে একটা পৃষ্ঠাটিতে যদি আপনি 400 ওয়ার্ড ধরেন, 35 লাখ, তাহলে কয়টি মহাভারত রচনা হবে বলেন তো? মানে কম করে হলেও 500 মহাভারত। 500 মহাভারত রচনা করতে যে পরিমাণ শব্দমালা দরকার, এই অ্যাপস্টেন কেলেঙ্কারির সঙ্গে এরকম 35 লাখ পৃষ্ঠা তথ্য এবং উপাত্ত যুক্ত করা হয়েছে, 500 মহাভারতের সমান কাহিনী। সেই কাহিনীতে কি আছে? বাংলাদেশের আব্দুল আল মিন্টু কবে আমেরিকার কোন রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন, কত টাকা সেখানে ডোনেশন করেছেন, এই কাহিনী থেকে শুরু করে নরেন্দ্র মোদী কবে ইসরায়েলে গিয়েছেন, ইসরায়েলে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তিনি নেচেছেন, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন একটি কক্ষে নেচেছেন, এই তথ্য সামনে চলে এসেছে। আর এই যে অ্যাপস্টেন, তার হচ্ছে কুখ্যাতি কেন? তার কুখ্যাতি হলো তার একটা গ্যাং ছিল, বিশাল গ্যাং। এই গ্যাংয়ের যারা সদস্য, তাদের কাজ ছিল অল্প বয়স্ক বালিকা এবং কিশোরী মেয়েদেরকে সংগ্রহ করা। তাদেরকে কখনো জোর জবরদস্তিমূলকভাবে সংগ্রহ করা হতো, তাদেরকে আবার কখনো প্রলোভন দিয়ে সংগ্রহ করা হতো। যারা এই প্রলোভনে পড়ে অ্যাপস্টেনের গ্যাংয়ের সঙ্গে এই যৌন নিবর্তন বা যৌন যে ষড়যন্ত্র, যৌন নির্যাতন, এর সঙ্গে ওই সকল বালিকা এবং কিশোরী নিজেকে মানিয়ে নিতে পারত, তাদের কথা আমরা জানতে পারিনি। কিন্তু যে সকল মেয়েরা বিদ্রোহ করত, সেই বিদ্রোহের একটি দুটি ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছিল 2008 সনে। এই অভিযোগগুলো এরকম ছিল যে তারা মানে সিরিজ অফ ক্রাইম, অল্প বয়স্ক মেয়েদেরকে নিয়ে উনি অ্যাপস্টেন নিজে এই যৌন নির্যাতন করেন, তাদের সঙ্গে ওরাল সেক্স করেন, তাদের সঙ্গে বাইসেক্স করেন এবং সেক্স করতে করতে অনেক মেয়েকে রক্তাক্ত করে ফেলেন, মেরে ফেলেন। এমনও কথা চালু আছে যে তারা ওই ধরনের অল্প বয়স্ক মেয়েদেরকে ধর্ষণ করে তারপরে তাদেরকে মেরে তাদের সেই মাংস দিয়ে তারা সেই খাবার খান, মানে উৎসব করেন, ভোজ উৎসব করেন। এতটা বিকৃত রুচি, এবং এটা পশ্চিমা দুনিয়াতে অ্যাভেলেবল। আপনি অবাক হয়ে যাবেন, আমরা বাংলাদেশে বসে এগুলো কল্পনাই করতে পারি না যে একজন মানুষ একটা মেয়েকে ধর্ষণ করলো, তাও আবার 12-13 বছরের একটা মেয়েকে, আবার সেই মেয়েকে ধর্ষণ করার পর মারলো, তারপর তাকে জবাই করলো, তার মাংস দিয়ে পোলাও করে বিরিয়ানি রান্না করলো এবং খেলো। এটা এখনো বাংলাদেশের আমরা বসে কল্পনা করতে পারিনি, কিন্তু ইউরোপ আমেরিকার যে অসভ্য সমাজ, সেটা এখানে হচ্ছে। এবং এর আগে গালফ টাইমসটা একটা খুব মশহুর করা একটা নিউজ আসছিল যে কয়েকজন নাগরিক, কোন দেশের নাগরিক আমার এখন মনে নাই, সম্ভবত চীনা নাগরিক, তারা দুবাইতে বসবাস করতো এবং দূরে তারা দেখতো যে একটা বাচ্চা মেয়ে, 7-8 বছরের বাচ্চা মেয়ে, তারা খেলে, বাচ্চা মেয়ে খেলে, সেখানে তাদের ধর্ষণের কোনো আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই। তাদের মনে হয়েছে বাচ্চা মেয়েটার মাংস তারা খাবে। এরপর সেই বাচ্চা মেয়েটাকে ধরে এনে তারা জবাই করে, তো জবাই করে তারা তার মাংস খায়। তো মাংস খেতে গিয়ে দেখা গেল যে সবাই হজম করে, কিন্তু একজন হজম করতে পারেনি, তার বমি চলে আসে, সামহাও তার বমি চলে আসে, তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই বমির ভিতর থেকে যে মাংস পায় ডাক্তাররা, সেটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখে যে মানুষের মাংস। এই হই হুল্লোড় পড়ে যায় সারা দুনিয়াতে। এটা ধরেন আরও 20-25 বছর আগের ঘটনা। তো কি ঘটে দেখেন, সভ্যতা বলতে যা বোঝায়, উন্নত জীবনযাত্রা বলতে যা বোঝায়, সেখানে অসভ্যতা আমি কোন পর্যায়ে পৌঁছে। তো সেই কাজটি সেই অ্যাপস্টেন করতেন, ভালো নাম জেফ্রি অ্যাপস্টেন। আর সেই কাজটা সে একা করতো না, সেই কাজটি সে সদল বলে করার জন্য ইলন মাস্ককে ডাকতো, ডোনাল্ড ট্রাম্পকে ডাকতো,
তারপরে তার যে গল্ফ ক্লাব রয়েছে, তার যে ডিস্কো রয়েছে, ক্যাবারে রয়েছে, বাংলো বাড়ি রয়েছে, তারপরে তার যে 5 স্টার হোটেলগুলো রয়েছে সেখানে এই ধরনের ডিস্কো, ক্যাবারে, জুয়া, মদ আর এই তরুণী নারীদেরকে নিয়ে এই বিকৃত যে রুচির কর্মকাণ্ড এটা তারা চালাতো কেবলমাত্র আমেরিকাতে নয়, বিশ্বের অনেক অনেক দেশে যেখানে যেখানে পর্যটন কেন্দ্র আছে। এবং এই মেয়েদেরকে আনা নেওয়ার জন্য তার একটা স্পেশাল যাকে বলা জেট ফোর্স ছিল, বিমানে করে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো যারা অবাধ্য হতো তাদেরকে মেরে ফেলা হতো, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতো। এই ধরনের ঘটনা যখন প্রথম 2008 সনে আসলো তখন তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু একটা সংক্ষিপ্ত বিচারে তিনি অল্প কিছুদিন সাজা পেয়ে আবার বের হয়ে আসেন। পরবর্তীতে আবার যখন সেই অভিযোগ আরও ব্যাপক আকারে আসে তখন সারা আমেরিকাতে মানে তোলপাড় পড়ে যায়, তিনি আবার গ্রেপ্তার হন, বিচার চলে এবং বিচার অবস্থায় তিনি 2019 সনে সম্ভবত মারা যান। কিন্তু তার মারা যাওয়ার পরও এই যে তার যে ফাইলগুলো বিচার এখনও চলছে, বিকজ তিনি মারা গেছেন, তার সঙ্গে অন্য যারা সহযোগী রয়েছেন তারা এই বিচারের আওতায় আছেন। তো ওই যে মার্কিন বিচার বিভাগের যে নথিপত্র, গোপন কাগজপত্র সবগুলো ইদানিং প্রকাশিত হয়েছে, আর সেই প্রকাশিত হওয়ার ফলে সারা দুনিয়াতে তোলপাড় হয়ে গেছে, অমানবিক। আর সেখানে নরেন্দ্র মোদীর নাম এসে গেছে। তো নরেন্দ্র মোদী কি নেচেছেন, গেয়েছেন, না যৌন কেলেঙ্কারিতে জড়িত হয়েছেন এটা হয়তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু তার রাজনীতির এই সময়টিতে ক্যারিয়ারে সর্বনাশ ঘটেছে। এখন নরেন্দ্র মোদী কেন ইসরায়েলে গিয়েছেন, ইসরায়েলে গিয়ে কেন নেচেছেন, কেন গিয়েছেন, কেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য 2017 সনে এই অপকর্ম করেছেন, তার সমস্ত ডকুমেন্টগুলো এখন ভারতে ঘুরে বেড়াচ্ছে। একইভাবে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন, মার্কিন লবির যারা লোকজন রয়েছেন, যারা ইউরোপ আমেরিকাতে ছুটাছুটি করতেন এবং রাজা বাদশাদের দরবারে ধর্ণা দিতেন, তারা যে এই সকল যৌন কেলেঙ্কারের সাথে জড়িত নয় এবং এই ধরনের কিশোরী হেনস্থার সঙ্গে জড়িত নয়, এটা বুকে হাত দিয়ে কে বলতে পারবেন? দ্বিতীয়ত, তারা যদি সেই কর্মকাণ্ড করে থাকেন তাহলে নরেন্দ্র মোদীর নাম চলে আসছে। আর ক্ষুদ্র $5,000 একজন রাজনৈতিক নেতাকে, আমেরিকার একজন রাজনৈতিক নেতা, নিউ মেক্সিকো যে নির্বাচনী এলাকা সেখানকার গভর্নর পদে যিনি দাঁড়িয়েছেন, তার নির্বাচনী ফান্ডে মাত্র $5,000 দান করেছেন আব্দুল আল মিন্ট, এবং তিনি সেটা করেছেন। তিনি একজন মার্কিন নাগরিক, আমেরিকাতে তার ব্যবসা আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে, তিনি হয়তো সেখান থেকে সেই কাজটি করেছেন। বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে এই ফাইলগুলো কতটা নিখুঁত যে আব্দুল আল মিন্টুর এই $5,000 ডোনেশনের বিষয়টি এই ফাইলের মধ্যে চলে এসছে। ফলে কোনো কুতুব বা কোনো কুতুবে আলম যদি শয়তানের দোসর হয়ে, ইবলিসের দোসর হয়ে আরও বড় কোনো অপরাধ করে থাকেন এবং এই অ্যাপস্টেন যে গ্যাং, জেফ্রি অ্যাপস্টেন গ্যাংয়ের সঙ্গে অর্থ, ক্ষমতা, যৌনতা, ক্যাসিনো, এই কাজগুলোতে টাকা পাচার, মুদ্রা পাচার, এই অপরাধের সাথে জড়িত হন, তাহলে কি বলবেন? ধর্মের কল বাতাসে নড়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।